দ্বিতীয় জন লিখেছেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। প্রিয়াঙ্কার খুব খারাপ ধরনের একটা অসুখ হয়েছে। অসুখটা এমন যে কাউকে বলা যাচ্ছে না, বললে কেউ বিশ্বাস করবে না, কিংবা বিশ্বাস করার ভান করে আড়ালে হাসাহাসি করবে। একজনকে অবশ্য বলা যায়, জাভেদকে। জাভেদ তার স্বামী। স্বামীর কাছে কিছুই গোপন থাকা উচিত না। অসুখ বিসুখের খবর সবার আগে স্বামীকেই বলা দরকার। কিন্তু মুশকিল হচ্ছে, জাভেদের সঙ্গে প্রিয়াঙ্কার পরিচয় এখনো তেমন গাঢ় হয়নি, হবার কথাও নয়। তাদের বিয়ে হয়েছে 21 দিন আগে। এখনো প্রিয়াঙ্কার তুমি বলা রপ্ত হয়নি। মুখ ফসকে আপনিও বলে ফেলে। এরকম গম্ভীর বয়স্ক একজন মানুষকে তুমি বলাও অবশ্য খুব সহজ নয়। মুখে কেমন বাঁধো বাঁধো ঠেকে। প্রিয়াঙ্কা চেষ্টা করে আপনি তুমি কোনোটাই না বলে চালাতে। যেমন, তুমি চা খাবে, না বলে চা দেব। এইভাবে দীর্ঘ আলাপ চালানো যায় না। তার চেয়ে বড় কথা, মানুষটা খুব বুদ্ধিমান। ভাববাচ্য কিছুক্ষণ কথা বলার পরই সে হাসি মুখে বলে, তুমি বলতে কষ্ট হচ্ছে, তাই না? তুমি বলতে কষ্ট হওয়াটা দোষের কিছু না। প্রিয়াঙ্কার বয়স মাত্র 17, তাও পুরোপুরি 17 হয়নি। জুন মাসে হবে, এখনো 2 মাস বাকি। আর এই মানুষটার বয়স কম ধরে হলেও 30, তার বয়সের প্রায় দ্বিগুণ। সারাক্ষণ গম্ভীর থাকে বলে বয়স আরও বেশি দেখায়। বরের বয়স বেশি বলে প্রিয়াঙ্কার মনে কোনো ক্ষোভ নেই। বরদের চ্যাংড়া দেখালে ভালো লাগে না। তাছাড়া মানুষটা অত্যন্ত ভালো, ভালো এবং বুদ্ধিমান। কম বয়সী বোকা বরের চেয়ে বুদ্ধিমান বয়স্ক বর ভালো। বিয়ের রাতে নানা কিছু ভেবে প্রিয়াঙ্কা আতঙ্কে অস্থির হয়েছিল। ধকধক করে বুক কাঁপছিল, কপালে রীতিমতো ঘাম। মানুষটা সঙ্গে সঙ্গে তা বুঝে ফেলেছিল। কাছে এসে ভারী গলায় বলল, ভয় করছে? ভয়ের কি আছে বলো তো? প্রিয়াঙ্কার বুকের ধকধকানি আরও বেড়ে গেল। সে হ্যাঁ না কিছুই বলল না। একবার মনে হলো সে অজ্ঞান হয়ে যাচ্ছে। মানুষটা তখন নরম গলায় বলল, ভয়ের কিছু নেই, ঘুমিয়ে পড়ো। বলেই প্রিয়াঙ্কার গায়ে চাদর টেনে দিল। তার গলার স্বরে কিছু একটা ছিল। প্রিয়াঙ্কার ভয় পুরোপুরি কেটে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়ল। অনেক রাতে একবার ঘুম ভেঙে দেখে লোকটি অন্য পাশ ফিরে ঘুমোচ্ছে। খানিকক্ষণ জেগে থেকে প্রিয়াঙ্কা আবার ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল অনেক বেলায়। লোকটি তখন পাশে নেই। একটা মানুষকে চেনার জন্য 21 দিন খুব দীর্ঘ সময় নয়। তবু প্রিয়াঙ্কার ধারণা মানুষটা ভালো, বেশ ভালো। এরকম একজন মানুষকে তার অসুখের কথাটা অবশ্যই বলা যায়। কিন্তু মুশকিল হচ্ছে, অসুখটার সঙ্গে এই মানুষটার সম্পর্ক আছে। এই কারণেই তাকে বলা যাবে না। কিন্তু কাউকেই তো বলা দরকার, খুব তাড়াতাড়ি বলা দরকার, নয়তো সে পাগল হয়ে যাবে। কিছুটা পাগল সে বোধহয় হয়েই গেছে। সারাক্ষণ অস্থির লাগে। সন্ধ্যা মেলাবার পর শরীর কাঁপতে থাকে, তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ হয়ে থাকে। গ্লাসের পর গ্লাস পানি খেলেও তৃষ্ণা মেটে না। সামান্য শব্দে ভয়ঙ্কর চমকে ওঠে। সেদিন বাতাসে জানালার কপাট নড়ে উঠল। সঙ্গে সঙ্গে ভয়ে অস্থির হয়ে গোঙানির মতো শব্দ করল প্রিয়াঙ্কা। হাতের চায়ের কাপ থেকে সবটা চা ছলকে পড়ল শাড়িতে। ভাগ্যিস আশেপাশে কেউ ছিল না। কেউ থাকলে নিশ্চয়ই খুব অবাক হতো। প্রিয়াঙ্কার ছোট মামা যেমন অবাক হলেন। তিনি প্রিয়াঙ্কাকে দেখতে এসেছিলেন। তার দিকে তাকিয়েই বিস্মিত গলায় বললেন, তোর কি হয়েছে রে? প্রিয়াঙ্কা হালকা গলায় বলল, কিছু হয়নি তো। তুমি কেমন আছো মামা? আমার কথা বাদ দে, তোকে এমন লাগছে কেন? কেমন লাগছে? চোখের নিচে কালি পড়েছে, মুখ শুকনো। কি ব্যাপার? কোনো ব্যাপার না মামা। গালটাল ভেঙে কি অবস্থা! তুই কথাও তো কেমন অন্যরকম করে বলছিস। কিরকম ভাবে বলছি? মনে হচ্ছে তোর গলাটা ভাঙা। ঠান্ডা লেগেছে মামা। প্রিয়াঙ্কা কয়েকবার কাশল। মামাকে বুঝাতে চাইল যে তার সত্যি সত্যি কাশি হয়েছে, অন্য কিছু না। মামা আরো গম্ভীর হয়ে গেলেন। শীতল গলায় বললেন, আর কিছু না তো? না। ঠিক করে বল। ঠিক করেই বলছি।
প্রিয়াঙ্কার কথায় তার মামা খুব আশ্বস্ত হলেন বলে মনে হলো না। সারাক্ষণ গম্ভীর হয়ে রইলেন, চায়ের কাপে দুটো চুমুক দিয়ে রেখে দিলেন। যাই রে মা বলেই কোনো দিকে না তাকিয়ে হন হন করে চলে গেলেন। মামা চলে যাবার 1 ঘন্টার ভেতরেই মামি এসে হাজির। বোঝাই যাচ্ছে মামা পাঠিয়ে দিয়েছেন। মামি প্রিয়াঙ্কাকে দেখে আঁতকে উঠলেন, প্রায় চেঁচিয়েই বললেন, 1 সপ্তাহ আগে তোকে কি দেখেছি, আর এখন কি দেখছি? কি ব্যাপার? তুই খোলাখুলি বল তো, কি সমস্যা? প্রিয়াঙ্কা শুকনো হাসি হেসে বলল, কোনো সমস্যা না। মামি কঠিন গলায় বললেন, তুই বলতে না চাইলে আমি কিন্তু জামাইকে জিজ্ঞেস করব। জামাই আসবে কখন? ও আসবে রাত 8টার দিকে। ওকে কিছু জিজ্ঞেস করতে হবে না মাম্মি, আমি বলছি। বল, কিচ্ছু লুকাবি না। প্রিয়াঙ্কা প্রায় ফিসফিস করে বলল, আমি ভয় পাই মামি। কিসের ভয়? কি যেন দেখি। কি দেখিস? নিজেও ঠিক জানি না কি দেখি। ভাষা ভাষা কথা বলবি না, পরিষ্কার করে বল কি দেখিস। প্রিয়াঙ্কা এক পর্যায়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, মামি, আমি বোধহয় পাগল হয়ে গেছি। আমি কি যেন সব দেখি। সে কি? সে কি দেখে? তা তিনি অনেক প্রশ্ন করেও বের করতে পারলেন না। প্রিয়াঙ্কা অন্য সব প্রশ্নের জবাব দেয়, কিন্তু কি দেখে তা বলে না। এড়িয়ে যায় বা কাঁদতে শুরু করে। তোর কি বর পছন্দ হয়েছে? হ্যাঁ। সে কি তোকে ভয়টয় দেখায়? কি যে তুমি বলো না মামি, আমাকে ভয় দেখাবে কেন? রাতে কি তোরা একসঙ্গে ঘুমাস? প্রিয়াঙ্কা লজ্জায় দ্বিগুণী হয়ে গিয়ে বলে, হ্যাঁ। সে কি তোকে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে? কি সব প্রশ্ন তুমি করো না মামি। আমি যা বলছি তার জবাব দে। না, জাগিয়ে রাখে না। মামি অনেকক্ষণ থাকলেন। প্রিয়াঙ্কাদের ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখলেন, কাজের মেয়ে এবং কাজের ছেলেটির সঙ্গে কথা বললেন। কাজের মেয়েটির নাম মরিয়ম, দেশ খুলনা। ঘরের যাবতীয় কাজ সেই করে। কাজের ছেলেটির নাম জিতু মিয়া, তার বয়স 9-10। এদের দুজনের কাছ থেকেও খবর বার করার চেষ্টা করা হলো। আচ্ছা মরিয়ম, তুমি কি ভয় টয় পাও? না, ভয় পামু কে? রাতে কিছু দেখো না? কি দেখুন? আচ্ছা ঠিক আছে, যাও। প্রিয়াঙ্কার মামি কোনো রহস্যভেদ করতে পারলেন না। তার খুব ইচ্ছে ছিল জাভেদের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে আলাপ করবেন, পরামর্শ করবেন। প্রিয়াঙ্কার জন্য পারা গেল না। সে কাঁদো কাঁদো গলায় বলল, মামি, তুমি যদি তাকে কিছু বলো তাহলে কিন্তু আমি বিষ খাবো। আল্লাহর কসম বিষ খাবো, নয়তো ছাদ থেকে লাফিয়ে পড়বো। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, কারণ প্রিয়াঙ্কা সত্যি বিষ টিষ খেয়ে ফেলতে পারে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এই কথা লিখে একবার সে 1 বোতল ডেটল খেয়ে ফেলেছিল। অনেক ডাক্তার, হাসপাতাল করতে হয়েছে। এই কাণ্ড সে করেছিল অতি তুচ্ছ কারণে, তার এক বান্ধবীর সঙ্গে ঝগড়া করে। এই মেয়ের পক্ষে সবই সম্ভব, তাকে কিছুতেই ঘাটানো উচিত না। জাভেদ এলো রাত 8:30টার দিকে। জাভেদের সঙ্গে খানিকক্ষণ টুকটাক গল্প করে প্রিয়াঙ্কার মামি ফিরে গেলেন। তার মনের মেঘ কাটল না। হলো কি প্রিয়াঙ্কার? সে কি দেখে? প্রিয়াঙ্কা নিজেও জানে না তার কি হয়েছে। মামি চলে যাবার পর তার বুক ধকধক করা শুরু হয়েছে। অল্প অল্প ঘাম হচ্ছে, অসম্ভব গরম লাগছে। কিছুক্ষণ পরপর মনে হচ্ছে বোধহয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তারা খাওয়া দাওয়া শেষ করে রাত 10:30টার দিকে ঘুমোতে গেল। জাভেদ বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়ে। আজও তাই হলো। জাভেদ ঘুমুচ্ছে, তালে তালে নিঃশ্বাস পড়ছে। জেগে আছে প্রিয়াঙ্কা। কিছুক্ষণের মধ্যেই তার পানি পিপাসা পেল, প্রচণ্ড পানির পিপাসা। পানি খাবার জন্য বিছানা ছেড়ে নামতে হবে, যেতে হবে পাশের ঘরে, কিন্তু তা সে করবে না। অসম্ভব, কিছুতেই না। পানির তৃষ্ণায় মরে গেলেও না। এই পানি খেতে গিয়েই প্রথমবার তার ওষুধ ধরা পড়েছিল। ভয়ে ওই দিনই সে মরে যেত। কেন মরল না? মরে গেলেই ভালো হতো। তার মতো ভীতু মেয়ের মরে যাওয়াই উচিত। ওই রাতে সে বেশ আরাম করে ঘুমোচ্ছিল। হঠাৎ বৃষ্টি হবার জন্য চারিদিক বেশ ঠান্ডা। জানালা দিয়ে ফুরফুরে বাতাস আসছে। ঘুমোবার জন্য চমৎকার রাত। এক ঘুমে সে কখনো রাত পার করতে পারে না। মাঝখানে একবার তাকে উঠে পানি খেতে হয় কিংবা বাথরুমে যেতে হয়। সেই রাতেও পানি খাবার জন্য উঠল। জাভেদ কাত হয়ে ঘুমোচ্ছে।
গায়ে পাতলা চাদর দিয়ে রেখেছে। অদ্ভুত অভ্যাস মানুষটার। যত গরমই পড়ুক গায়ে চাদর দিয়ে রাখবে। প্রিয়াঙ্কা খুব সাবধানে গায়ে চাদর সরিয়ে দিল। আহা, আরাম করে ঘুমুক, কেমন যেন ঘেমে গেছে। স্বামীকে ডিঙিয়ে বিছানা থেকে নামলো। স্বামী ডিঙিয়ে ওঠানামা করা ঠিক হচ্ছে না তো, হয়তো পাপ হচ্ছে, কিন্তু উপায় কি? প্রিয়াঙ্কা ঘুমায় দেয়ালের দিকে। খাট থেকে নামতে হলে স্বামীকে ডিঙাতেই হবে। তাদের শোবার ঘর অন্ধকার, তবে পাশের ঘরে বাতি জ্বলছে। এই একটা বাতি সারা রাতি জ্বলে। ঘরটা জাভেদের লাইব্রেরি ঘর। এই ঘরেই জাভেদ পরীক্ষার খাতা দেখে, পড়াশোনা করে। ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই। একটা বুকশেলফে কিছু বই, পুরনো ম্যাগাজিন, একটা বড় টেবিলের উপর রাজ্যের পরীক্ষার খাতা, একটা ইজি চেয়ারের পাশে সাইড টেবিলে টেবিল ল্যাম্প। দরজার ফাঁক দিয়ে স্টাডি রুমের আলোর কিছুটা প্রিয়াঙ্কাদের শোবার ঘরেও আসছে। তবুও ঘরটা অন্ধকার। স্যান্ডেল খুঁজে বের করতে অনেকক্ষণ মেঝে হাতড়াতে হলো। স্যান্ডেল পায়ে পড়া মাত্র পাশের ঘরে কিসের যেন একটা শব্দ হলো। ভারী অথচ মৃদু গলায় কেউ একজন কাশলো। ইজি চেয়ার টেনে সরালো। নিশ্চয়ই মনের ভুল। তবু প্রিয়াঙ্কা আরও কিছুক্ষণ অপেক্ষা করলো। না, আর কোনো শব্দ নেই। শুধু সদর রাস্তা দিয়ে দ্রুত বেগে ট্রাক যাওয়া আসা করছে। তাহলে একটু আগে পাশের ঘরে কে শব্দ করছিল? অবিকল নিঃশ্বাস নেবার শব্দ। প্রিয়াঙ্কা দরজা ঠেলে পাশের ঘরে ঢুকে জমে পাথর হয়ে গেল। ইজি চেয়ারে জাভেদ বসে আছে, হাতে বই। জাভেদ বই থেকে মুখ তুলে তাকালো, নরম গলায় বলল, কিছু বলবে? কতটা সময় পার হয়েছে? 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, না অনন্তকাল? প্রিয়াঙ্কা জানে না। সে শুধু জানে সে ছুটে চলে এসেছে শোবার ঘরে, ঝাঁপিয়ে পড়েছে বিছানায়। তার সমস্ত শরীর কাঁপছে। সে কি অজ্ঞান হয়ে যাচ্ছে? নিশ্চয়ই অজ্ঞান হয়ে যাচ্ছে। ঘর দুলছে, চারিদিকের বাতাস অসম্ভব ভারী ও উষ্ণ। জাভেদ জেগে উঠেছে। সে বিছানায় পাশ ফিরতে ফিরতে বলল, কি? প্রিয়াঙ্কা বলল, কিছু না। জাভেদ এলিয়ে পড়ল। জাভেদকে জড়িয়ে ধরে সারা রাত জেগে রইল প্রিয়াঙ্কা। একটা দীর্ঘ ও ভয়াবহ রাত। স্বামীকে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কা শুয়ে আছে। তার সমস্ত ইন্দ্রিয় পাশের ঘরে। সে স্পষ্টই শুনেছে ছোটখাটো শব্দ আসছে পাশের ঘর থেকে। নিঃশ্বাস ফেলার শব্দ, বইয়ের পাতা উল্টাবার শব্দ, ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালে যেমন ক্যাচ ক্যাচ শব্দ হয় সেরকম শব্দ, গলায় স্নেসরা পরিষ্কার করার শব্দ। শেষ রাতের দিকে শোনা গেল বারান্দায় পায়চারির শব্দ। কেউ একজন বারান্দায় এ মাথা থেকে ও মাথায় যাচ্ছে, আবার ফিরে আসছে। এইসব কি কল্পনা? নিশ্চয়ই কল্পনা। রাস্তা দিয়ে ট্রাক যাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ আসছে না। ফজরের আজানের পর প্রিয়াঙ্কার চোখ ঘুমে জড়িয়ে এলো। ঘুম ভাঙল বেলা 9:30টায়। ঘরের ভেতর রোদ ঝলমল করছে। জাভেদ চলে গেছে কলেজে। মরিয়ম জিতু মিয়ার সঙ্গে তারস্বরে ঝগড়া করছে। প্রিয়াঙ্কার সব ভয় কর্পূরের মতো উড়ে গেল। রাতে সে যে অসম্ভব ভয় পেয়েছিল এটা ভেবে এখন নিজেরই কেমন হাসি পাচ্ছে। সে স্বপ্ন দেখছিল। স্বপ্ন ছাড়া আর কিছুই না। মানুষ কত রকমের দুঃস্বপ্ন দেখে, এও একটা দুঃস্বপ্ন, এর বেশি কিছু না। মানুষ তো এর চেয়েও ভয়াবহ দুঃস্বপ্ন দেখে। সে নিজেই কতবার দেখেছে। একবার স্বপ্নে দেখেছিল সম্পূর্ণ নগ্ন গায়ে বাসে করে কোথায় যেন যাচ্ছে। ছি ছি, কি ভয়ঙ্কর স্বপ্ন। প্রিয়াঙ্কা বিছানা থেকে নামতে নামতে ডাকলো, মরিয়ম, যে আম্মা। ঝগড়া করছো কেন মরিয়ম? জিতু কাচের জগটা ভাঙ্গা ফেলছে আম্মা। চিৎকার করলে তো জগ ঠিক হবে না। চিৎকার করবে না। জিনিসের উপর কোনো মায়া নাই, মহাব্বত নাই। ঠিক আছে, তুমি চুপ করো। তোমার স্যার কি চলে গেছেন? যে। বাজার করে দিয়ে গেছেন? যে। কখন আসবেন কিছু বলে গেছেন? দুপুরে খাইতে আসবেন। আচ্ছা যাও, তুমি আমার জন্য খুব ভালো করে 1 কাপ চা বানিয়ে আনো। নাস্তা খাইবেন না আম্মা? না। তোমার স্যার নাস্তা করেছে? যে। মরিয়ম চা আনতে গেল। প্রিয়াঙ্কা মুখ ধুয়ে চায়ের কাপ নিয়ে বসলো। এখন তার কিছুই করার নেই।
দুজন মানুষের সংসার, কাজ তেমন কিছু থাকে না। এ সংসারে কাজকর্ম যা আছে সবই মরিয়ম দেখে এবং খুব ভালো মতোই দেখে। চুপচাপ বসে থাকা ছাড়া প্রিয়াঙ্কার কোনো কাজ নেই। এই ফ্ল্যাটে অনেক গল্পের বই আছে। গল্পের বই পড়তে প্রিয়াঙ্কার ভালো লাগে না। ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করা দরকার। পড়তে ভালো লাগে না, কারণ প্রিয়াঙ্কা জানে পড়ে লাভ হবে না, সে পাশ করতে পারবে না। কোনো একটা কলেজেই তাকে বিয়ে পড়তে হবে। কে জানে, হয়তো জাভেদের কলেজেই। যদি তাই হয়, তাহলে জাভেদ কি তাকে পড়াবে? ক্লাসে তাকে কি ডাকবে? স্যার। চায়ের কাপ নিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই মরিয়ম তাকে একটা চিঠি দিল। কিসের চিঠি মরিয়ম? স্যার দিয়া গেছে। চিঠি না, চিরকুট। জাভেদ লিখেছে, প্রিয়াঙ্কা, তোমার গাটা গরম মনে হলো, তৈরি হয়ে থেকো। আমি দুপুরে তোমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। প্রিয়াঙ্কার মনটা ভালো হয়ে গেল। মানুষটা ভালো, হৃদয়বান এবং বুদ্ধিমান। স্বামীদের কত রকমের অন্যায় দাবি থাকে, তার তেমন কিছুই নেই। অন্যদের দিকেও খুব তীক্ষ্ণ দৃষ্টি। প্রিয়াঙ্কা কেন, আর যদি জিতু মিয়ার জ্বর হয়, তাকেও সে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে। জাভেদ এমন একজন স্বামী যার উপর ভরসা করা যায়। সে যাই বলুক, এই মানুষটাকে স্বামী হিসেবে পেয়ে তার খুব লাভ হয়েছে। জাভেদের আগে একবার বিয়ে হয়েছে, সেটা নিশ্চয়ই অপরাধ নয়। বেচারার স্ত্রী মারা গেছে বিয়ের 8 মাসের মাথায়। স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে সে বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়েনি। 2 বছর অপেক্ষা করেছে। মামি যে তাকে দোজবর একটি ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন, এই নিয়েও প্রিয়াঙ্কার মনে কোনো ক্ষোভ নেই। মামা দরিদ্র মানুষ, তিনি আর কত করবেন? যথেষ্টই তো করেছেন। মামি নিজের গয়না ভেঙে তাকে গয়না করে দিয়েছেন। কজন মানুষ এরকম করে? 8-9টা নতুন শাড়ি কিনে দিয়েছেন। এর মধ্যে একটা শাড়ি আছে 1200 টাকা দামের। জাভেদের আগের স্ত্রী অনেক শাড়ি এই ঘরে রয়ে গেছে। ওই মেয়েটির শাড়ির দিকে তাকালেই মনে হয় খুব শৌখিন মেয়ে ছিল। ড্রেসিং টেবিল ভর্তি সাজগোজের জিনিস, কিছুই ফেলে দেওয়া হয়নি। বসার ঘরে মেয়েটির বড় একটা বাঁধানো ছবি আছে। খুব সুন্দর মুখ, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এই ডাক্তার জাভেদের বন্ধু, কাজেই ডাক্তার অনেক আজেবাজে রসিকতা করলো। যেমন হাসি মুখে বলল, ভাবি কেমন শুকনো দেখাচ্ছে কেন? সংসারে নতুন কেউ আসছে নাকি? হা হা হা। বুদ্ধিমান হয়ে ঠিক কাজটি করে ফেলেননি তো? 2 সপ্তাহ হয়নি যার বিয়ে হয়েছে, তার সঙ্গে কি এরকম রসিকতা করা যায়? রাগে প্রিয়াঙ্কার গা জ্বলতে লাগলো। ডাক্তার তাকে 1 গাদা ভিটামিন দিল এবং বললেন, ভাবিকে মনে হচ্ছে রাতে ঘুমোতে টুমোতে দেয় না। দুপুরে ঘুমিয়ে পুষিয়ে নেবেন, নয়তো শরীর খারাপ করবে। প্রিয়াঙ্কা বাড়ি ফিরল রাগ করে। সন্ধ্যা মেলাবার আগেই সেই রাগ ভয়ে রূপান্তরিত হলো। এ ঘর থেকে ও ঘর যেতে ভয়, বারান্দায় যেতে ভয়। হাত মুখ ধুতে বাথরুমে গিয়েছে। বাথরুমের দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে মনে হলো আর সে দরজা খুলতে পারবে না। দরজা আপনা আপনি আটকে গেছে। সে দরজা খোলার চেষ্টা না করে কাপা গলায় ডাকতে লাগলো, মরিয়ম, ও মরিয়ম, মরিয়ম। রাতে আবার ওই দিনের মতো হলো। জাভেদ পাশেই প্রায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর প্রিয়াঙ্কা স্পষ্টই শুনছে স্যান্ডেল পরে বারান্দায় কে যেন পায়চারি করছে। প্রিয়াঙ্কা নিজেকে বুঝালো, ও কেউ না, ও হচ্ছে মরিয়ম। মরিয়ম হাঁটছে, ছোট ছোট পা ফেলছে। মরিয়ম ছাড়া আর কে হবে? নিশ্চয়ই মরিয়ম। স্যান্ডেলে কেমন ফটাফট শব্দ হচ্ছে। জাভেদ যখন স্যান্ডেল পরে হাঁটে তখন এরকম শব্দ হয় না। একবার কি বারান্দায় উকি দিয়ে দেখবে? কি হবে উকি দিলে? কিছুই হবে না, ভয়টা কেটে যাবে। রাত 1টা বাজে, এমন কিছু রাত হয়নি। রাত 1টায় ঢাকা শহরে অনেক দোকানপাট খোলা থাকে। এই তো পাশের ফ্ল্যাটের বাচ্চাটা কাঁদছে। এখন নিশ্চয়ই বারান্দায় যাওয়া যায়। খুব সাবধানে জাভেদকে ডিঙিয়ে প্রিয়াঙ্কা বিছানা থেকে নামলো। তার হাত পা কাঁপছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। কানের কাছে কেমন ঝা ঝা শব্দ হচ্ছে। সব অগ্রাহ্য করে বারান্দায় চলে এলো। আর তার সঙ্গে সঙ্গে বারান্দায় দাঁড়ানো মানুষটা বলল, প্রিয়াঙ্কা, 1 গ্লাস পানি দাও তো।
বিছানায় যে মানুষটা শুয়ে আছে এই মানুষটাই সেই জাভেদ। আর পরেন জাভেদের মতোই লুঙ্গি, হাত কাটা গেঞ্জি, খুব গম্ভীর ও বিষণ্ণ। প্রিয়াঙ্কা ছুটে শোবার ঘরে চলে এলো, কোনো মতে বিছানায় উঠলো। ওই তো জাভেদ ঘুমুচ্ছে, গায়ে চাদর টানা। এতক্ষণ যা দেখেছি ভুল দেখেছি, যা শুনেছি তাও ভুল। কিছু একটা আমার হয়েছে, ভয়ঙ্কর কোনো অসুখ। সকাল হলে আমার এই অসুখ আর থাকবে না। আল্লাহ, তুমি সকাল করে দাও, খুব তাড়াতাড়ি সকাল করে দাও। সব মানুষ জেগে উঠুক, সূর্যের আলোয় চারিদিক ভরে যাক। সে জাভেদকে শক্ত করে জড়িয়ে ধরল। জাভেদ ঘুম ঘুম গলায় বলল, কি হয়েছে? সকালবেলা সত্যি সত্যি সব স্বাভাবিক হয়ে গেল। রাতে এরকম ভয় পাওয়ার জন্য লজ্জা লাগতে লাগলো। জাভেদ কলেজে চলে যাবার পর স্বাভাবিক ভঙ্গিতে মরিয়মকে তরকারি কাটায় সাহায্য করতে গেল। মরিয়ম বলল, আফার শরীর কি খারাপ? না। আফনের কিছু করণ লাগতো না আফা, আপনি গিয়া হুইয়া থাকেন। এইমাত্র তো ঘুম থেকে উঠলাম, এখন আবার কি শুয়ে থাকবো? চা বানায় দেই? দাও। আচ্ছা মরিয়ম, তোমার আগের আপাও কি আমার মতো চা খেত? হ, তয় আফনের মতো চুপচাপ থাকতো না, সারা দিন হইচই করতো, গান বাজনা করতো। মারা গেলেন কিভাবে? হঠাৎ মাথাটা খারাপ হয়ে গেল, উল্টা পাল্টা কথা কওয়া শুরু করলো, কি জানি দেহে। প্রিয়াঙ্কা শঙ্কিত গলায় বলল, কি দেখে? দুইটা মানুষ নাকি দেখে, একটা আসল একটা নকল। কোনটা আসল কোনটা নকল বুঝতে পারে না। তুমি কি বলছো তাও তো আমি বুঝতে পারছি না। পাগল মাইশের কথা কি ঠিক আছে আফা, নেন চা নেন। প্রিয়াঙ্কা মাথা নিচু করে চায়ের কাপে ছোট ছোট চুমুক দিচ্ছে, একবারও মরিয়মের দিকে চোখ তুলে তাকাচ্ছে না। তার ধারণা, তাকালেই মরিয়ম অনেক কিছু বুঝে ফেলবে যে প্রিয়াঙ্কারও একই অসুখ হয়েছে। সে চায় না মরিয়ম কিছু বুঝুক, কারণ তার কিছুই হয়নি। অসুখ করেছে, অসুখ কি মানুষের করে না? করে, আবার সেরেও যায়, তারটাও সারবে। রাত গভীর হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে টুপটুপ করে, খোলা জানালায় হাওয়া আসছে। প্রিয়াঙ্কা জাভেদকে জড়িয়ে ধরে শুয়ে আছে, তার চোখে ঘুম নেই। পাশের ঘরে বইয়ের পাতা উল্টানোর শব্দ হচ্ছে। এই যে সিগারেট ধরালো, সিগারেটের ধোঁয়ায় গন্ধ ভেসে আসছে। ইজি চেয়ার থেকে উঠল কেউ, ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে ইজি চেয়ারে। প্রিয়াঙ্কা স্বামীকে সজোরে জড়িয়ে ধরে কাপা গলায় ডাকলো, এই এই। ঘুম ভেঙে জাভেদ বলল, কি? প্রিয়াঙ্কা ফিসফিস করে বলল, না কিছু না, তুমি ঘুমাও। শেষ হলো আজকের ছোট গল্প। ধন্যবাদ, ভালো থাকবেন।